আসছে ঘূর্ণিঝড় রিমাল। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর বিপদ সংকেত। উপকূলে আঘাত হানতে পারে আজ রাতে। হাউজিং ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের প্রতারণা। ঢাকার আশপাশে গড়ে তুলছে 3টি প্রকল্প। জমি ফেরত চাইলে করা হয় নির্যাতন। চাঁদা না দেয়ায় কুষ্টিয়ার গার্মেন্টস ব্যবসায়ীর হাত পা ভেঙেছে যুবলীগ নেতা। এখনো মামলা নেয়নি পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। ঈদের আগে আবার অস্থির মশলার বাজার। নিত্যপণ্যের বাজারও বাড়তির দিকে। Wide delivery, half volley. Bangladesh in a rout over United States. এবং হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-20তে যুক্তরাষ্ট্রকে হারালো 10 উইকেটে। মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বল। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার দুপুরে এর অগ্রভাগের প্রভাব পড়বে উপকূলে। মধ্যরাতে এটি ভয়াবহ রূপ নিয়ে উপকূল অতিক্রম করবে। তবে অগ্রভাগের কিছুটা প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে কিছু ক্লাউড ছেড়ে দেয় আগে সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূলের 13টি সহ 18টি জেলায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এতে আতঙ্কে উপকূলবাসী। তবে উপকূলের প্রচারণা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সতর্ক রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। উপকূলীয় জেলায় সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেবাশ্রী বড়ুয়ার রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সংকেত বেড়ে 7 নম্বর বিপদ সংকেত দেয়া হলেও উপকূলের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ রিমালের সংকেত সম্পর্কে পূর্ববর্তী কোনো বার্তা পাননি। তাই ঝড়ের খবর শুনে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঝড় শুরু হয়েছে, এখন আমরা খুব আতঙ্কে আছি, কি জানি কি হয়, কি করে ছেলে। এখনো কোথাও মাইকিং বা প্রচারণাও সেভাবে হয়নি যে আমরা এই দুর্যোগ সম্পর্কে জানতে পারবো বা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা কি নিতে পারবো, এটাও আমরা জানি না। আকাশে গুমটো ভাব আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। মনে হচ্ছে ঝড় এসে গেল। বিকাল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে গেছে উপকূলীয় জেলা ভোলায়। রাত 8টায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। 7 নম্বর বিপদ সংকেত বাড়ার সাথে সাথে সিপিপি, রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী কর্মীরা রাতেই পতাকা টাঙিয়ে নেমে পড়েন প্রচারণায়। মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে পরামর্শ দিচ্ছেন তারা। তবে মূল ভূখণ্ডের বাসিন্দাদের নিরাপদে আনতে সকাল থেকে কাজ শুরু করবে জেলা প্রশাসন। মেডিকেল টিম ও কন্ট্রোল রুম খোলা সহ সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, চাল সহ খাদ্য সামগ্রী। এদিকে ভোলার সব রুটে বন্ধ করা হয়েছে নৌযান চলাচল। বন্ধের নির্দেশ রয়েছে ভোলা লক্ষ্মীপুর রুটের লঞ্চ, সি ট্রাক ও স্পিড বোট।
ঝড় নিয়ে আতঙ্কে ভোলার মানুষ। 7 নাম্বার সিগন্যাল চলতেছে এখন যে আমরা সবাই মিলে একটা আতঙ্কের ভিতরে আছি যে ঘূর্ণিঝড় আসতেছে বলে, এটা যখন শুরু হয় তখন আমরা 8 সেকেন্ডের দিকে সবাই মিলে চলে যাব। এই যে ঘূর্ণিঝড় আইতেছে এটা আমরা যে মাইকিং করাতে আমরা শুনছি আর কি। এই মাইকিং করাতে শোনার পরে আমরা মনে করেন যে আমরা বাসায় আছি, কারণ পরিস্থিতি ভালো, যদি পরিস্থিতি একটু খারাপ হয় তাহলে মনে করেন যে আমরা আশ্রয়কেন্দ্রে যাই আমরা ভর্তি হবো আর কি। মানুষকে সচেতন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান সিপিপি কর্মকর্তা। মেগাফোনের মাধ্যমে এলাকায় প্রচারণা অব্যাহত রেখেছে এবং লোকদেরকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য অনুরোধ করতেছে এবং আমাদের লক্ষ্য যে যারাই বিপদাপন্নতায় আছে, বেশি ঝুঁকিতে আছে, তাদেরকে দ্রুত আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা। এদিকে তীব্র গরমের পর সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি ও ঝড়ো বাতাসে গরম থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে গরমের টালমাটাল হওয়া মানুষদের মনে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, খুলনা থেকে সহকর্মী নুর ইসলাম রকি, বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি এবং কক্সবাজার থেকে সৌরভ দেব। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায়। আর সুমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ইতিমধ্যে আমরা শুনেছি ঘূর্ণিঝড়টি প্রবল আকার ধারণ করেছে এবং বিভিন্ন জায়গায় 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কেমন দেখছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রিমেল যেটি কিন্তু আক্রান্ত হওয়ার সুপার সাইক্লোনের রূপ নিয়েছে, যেটি কিন্তু আক্রান্ত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে, সেটার গতিপথ কিন্তু এখন সাতক্ষীরা থেকে একেবারে পটুয়াখালী, খেপুপাড়া এবং এই দক্ষিণ উপকূলকেই কিন্তু বাংলাদেশের দক্ষিণ উপকূলকেই কিন্তু টার্গেট করেছে রিমেল। এখন এই রিমেলের প্রভাবে কিন্তু ইতিমধ্যে জোয়ারের পানি কিন্তু 3 ফুটের উপরে বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং মোহাম্মদ সালাউদ্দিন প্রত্যেকটি লিকেজকে সংস্কার করার জন্য, বাঁধের প্রত্যেকটি লিকেজ সংস্কার করার জন্য তারা কিন্তু সাধারণ মানুষকে সাথে নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে। আপনাকে বলে রাখা দরকার, স্থানীয় মানুষরা কিন্তু ইতিমধ্যে তাদের আশ্রয়স্থলে যাওয়ার চেষ্টা করছে এবং যেখানে যেখানে আশ্রয় কেন্দ্র নেই সেখান থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন কিন্তু নিরাপদ স্থানে সরবার চেষ্টা করছে। আমরা এখানে সুশীলনের একজন স্বেচ্ছাসেবককেই দেখতে পাচ্ছি, তিনি অনেকটা আতঙ্কিত। কি অবস্থা দেখছেন? 10 নম্বর সংকেত এসে গেছে, আর কি যে হবে তা বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি যেমনটি শুনলেন 10 নম্বর বিপদ সংকেত কিন্তু ঘোষণা করা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যে কিন্তু সাতক্ষীরায় চলছে এবং পানির উচ্চতাও বেড়েছে। এটি সন্ধ্যা নাগাদ এটি উপকূলে আঘাত হানতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি খুলনা উপকূলের তথ্য জানবার জন্য আমাদের সহকর্মী রকির কাছে। রকি, আপনি সেখানে উপস্থিত আছেন, খুলনার কি অবস্থা সর্বশেষ? ধন্যবাদ সুমন। আসলে আপনি ইতিমধ্যে বলেছেন যে ঘূর্ণিঝড় রেমালের বিষয়ে 10 নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। ঠিক এই বিপদ সংকেতের খবর জানার পরে কিন্তু উপকূলবাসীর মধ্যে আতঙ্ক আসলে বাড়তে শুরু করেছে। তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়া শুরু করেছে। আমরা কয়রার কয়েকটি উপজেলার আশ্রয় কেন্দ্রে খবর নিয়েছি, সেখানে কিন্তু আসলে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে আস্তে আস্তে এবং সকাল থেকে উপকূল এলাকায় কিন্তু বাতাস বইছে, পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি একটু বলে রাখতে চাই যে খুলনায় কিন্তু প্রচন্ড রোদ এবং একটা গুমোট ভাব দেখা যাচ্ছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে খুলনায় কিন্তু কোনো ধরনের বৃষ্টি হয়নি, কিন্তু বাতাস আছে, প্রচন্ড পরিমাণ বাতাস দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু উপকূল এলাকার বিষয়ে একটু জানাতে চাই যে খুলনার যে কয়রা, দাকোপ, আপনার বটিয়াঘাটা, পাইকগাছা যে উপকূল অঞ্চলে রিমেলের প্রভাব পড়তে পারে বলে স্থানীয় সূত্র বা জেলা প্রশাসন থেকে জানিয়েছে, সেই অঞ্চলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং ঘণ্টাখানেক আগে থেকে তারা তাদের
কার্যক্রম বাড়িয়ে দিয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। যখন তখন কিন্তু সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে পারে, এভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় যে এনজিও কর্মী তারা তো মাইকিং এর মাধ্যমে কাজ করে যাচ্ছে, স্বেচ্ছাসেবকরা কাজ করছে, স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছে। সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য তারা সব ধরনের সকল প্রস্তুতি অলরেডি সম্পন্ন করে রেখেছে, আমরা যত জানতে পেরেছি। স্নেহা, আমি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখতে পারি, খুলনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 লাখ উপকূলবাসীর জন্য আসলে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এবং এদের সহযোগিতার জন্য 5,500-এর বেশি স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসনের দপ্তর থেকেও তারা প্রস্তুত আছে এবং সিভিল সার্জন অফিস থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেখানে যোগাযোগ করার জন্য। সর্বশেষ আমি স্নেহা আপনাদের মাধ্যমে যেটা জানাতে চাই যে রিমেলের 10 নম্বর যে বিপদ সঙ্গে এটা হলেও খুলনায় কিন্তু এখনো গুড়ি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া, প্রচন্ড হাওয়া বাতাস আছে। আমরা এখন রিমেলের পরবর্তী খবর জানার জন্য চলে যাব আমাদের বরিশালের সহকর্মী শফিকের কাছে। শফিক। রকি, আপনাকে আসলে ধন্যবাদ। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বরিশাল নৌবন্দর। এই নৌবন্দর থেকে কিন্তু আসন্ন যে ঘূর্ণিঝড় রেমাল, সেই রেমালের প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমি কিন্তু আসলে প্রচন্ড দমকা বাতাসের মধ্যেই আসলে দর্শকদেরকে এই বিষয়টা জানাচ্ছি যে বরিশাল নদীবন্দর থেকে কিন্তু সকল ধরনের যে নৌ চলাচল সেটা আজকে সকাল থেকেই বন্ধ হয়ে গেছে এবং এই নৌবন্দরে কিন্তু এখন বর্তমানে 3 নম্বর বিপদ সংকেত জারি রয়েছে বলেই আমরা আসলে আবহাওয়া যে অধিদপ্তর স্থানীয় সেখান থেকে আসলে জানতে পেরেছি। একই সাথে আমরা আরো যে বিষয়টি জানতে পেরেছি যে বরিশালের যে একমাত্র সমুদ্র বন্দর, বরিশাল বিভাগের পায়রা সমুদ্র বন্দর, সেই পায়রা সমুদ্র বন্দরে কিন্তু এখন 7 নম্বর বিপদ সংকেত আসলে চলমান আছে এবং তার প্রেক্ষিতে কোস্টগার্ড, নৌ সদস্য যারা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে তারা কিন্তু উপকূলে মাইকিং করছে এবং বিশেষভাবে সচেতনতা চালানোর চেষ্টা করছে যেন কোনোভাবেই কেউ সাগরে এই মুহূর্তে না যায়। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এই বরিশালের যে অঞ্চল দক্ষিণাঞ্চল অতিক্রম করার সম্ভাবনা আছে যে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সেটার, এবং তার প্রভাবে কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে বরিশালে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এখন এই বর্তমানে বৃষ্টি না থাকলেও কিন্তু নদীর পানি আসলে ফুলে ফেপে উঠেছে, প্রচন্ড দমকা বাতাস আসলে আমরা পাচ্ছি। এছাড়া আমরা যেটা আসলে জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কিন্তু নানামুখী পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। বরিশাল জেলা প্রশাসন কিন্তু গতকালই একটি সমন্বয় সভা করেছে দুর্যোগ মোকাবেলা যে কমিটি আছে তাদের মাধ্যমে এবং তারা যে বিষয়টা আসলে জানিয়েছেন যে 541টি আশ্রয় কেন্দ্র আসলে তারা প্রস্তুত করেছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যে যারা আছে উপকূলবর্তী মানুষ তাদেরকে ওখানে যাওয়ার জন্য বলা হয়েছে। তো এই ছিল বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি। স্নেহা। সুমন, রকি এবং শফিক, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাতক্ষীরা, খুলনা এবং বরিশাল থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি। আমরা এবার চলে যাব কক্সবাজারে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সৌরভ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কক্সবাজারে 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি কি এবং প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে এবং সাগরের যে উত্তাল রূপ সেটি আমরা প্রত্যক্ষ করছি এবং জোয়ারের যে পানি সেটি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে, যেটা খালি চোখেই বোঝা যাচ্ছে এবং দমকা বাতাস তো বইছেই সকাল থেকে, সেই সাথে গুড়ি বৃষ্টিও আছে। আর কক্সবাজার সমুদ্র সৈকতে ইতিমধ্যে লাইফগার্ড বেশ যেটি একদম রেড জোন হিসেবে তারা দেখছে এবং কাউকেই সাগরে নামতে দিচ্ছে না। এবং সেই সাথে একটু আগে আমাদের সাথে কথা বলছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক শাহিন ইমরান, তিনি আমাদেরকে যেটি জানাচ্ছেন যে ইতিমধ্যে যেহেতু মহাবিপদ সংকেত চলে এসছে, উপকূলের যে মানুষগুলো রয়েছে যেখানে আসলে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত মানুষকে সরিয়ে আনার জন্য তারা তাদের তৎপরতা শুরু করেছেন। এবং গতকালও যেটি
আমরা বলছিলাম যে 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কক্সবাজারে এবং পুরো জেলায় কাজ করছে প্রায় 10,800 স্বেচ্ছাসেবক। তাদেরকেও মাঠে নামিয়ে দেওয়া হয়েছে এবং উপকূলবর্তী যে মানুষগুলো এখনো পর্যন্ত তারা তাদের যেই নিম্নাঞ্চলে এর বসত গড়ে আছেন তাদেরকে সরিয়ে আনার জন্য তারা কাজ শুরু করেছেন। এবং আমরা মহেশখালী ও কুতুবদিয়ার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তারা রয়েছেন তাদের সাথেও যোগাযোগ করেছি, তারাও তাদের তৎপরতা শুরু করেছে। এবং সেই সাথে আশ্রয় কেন্দ্রগুলোতেও বিশেষ করে গতকাল আমাদের কাছে যে খবরটি রয়েছে, মহেশখালীতে আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষজন আসতে শুরু করেছে এবং কুতুবদিয়ায় আজ সকাল থেকে উপজেলা প্রশাসন সেই কাজ শুরু করেছে। এবং সেই সাথে কক্সবাজার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যেন শুকনো খাবারের ব্যবস্থা করা হয় এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থা হিসেবেও নগদ টাকা এবং অন্যান্য যেই সমস্ত ঢেউটিন সহ অন্যান্য যে জিনিসপাতি দেওয়ার কথা রয়েছে সেগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো স্নেহা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারে চলছে 9 নম্বর বিপদ সংকেত। আমরা শুনছিলাম কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি। আমরা এবার চলে যাব বরগুনা থেকে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মুসা, আবহাওয়া অফিসে জারি করা 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আছে বরগুনা। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের প্রস্তুতি রয়েছে বরগুনা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বিষখালী এলাকা এবং আপনাকে যদি বলার চেষ্টা করি যে বরগুনার যে উপকূলে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো দমকা বাতাস বইছে এবং বরগুনায় এখন কিছু কিছু জায়গায় কিন্তু এখনো ট্রলার চলাচল করছে। প্রশাসনের পক্ষ থেকে এই ট্রলার বন্ধ করার নির্দেশ দেওয়া থাকলেও কিন্তু খেয়া কিন্তু পারাপার হচ্ছে, যদিও ফেরি এবং লঞ্চ কিন্তু বন্ধ রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা গতকাল দেখেছি যে প্রায় 673টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে এবং বরগুনায় প্রায় 10,000 স্বেচ্ছাসেবক রয়েছেন, তারাও প্রস্তুত রয়েছেন। ঘূর্ণিঝড় যখন আঘাত করবে এবং ঘূর্ণিঝড়ের পরবর্তী সময় তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাবেন। এবং আমরা এই যে উপকূলের মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু তারা সাইক্লোন শেল্টারে যায়নি এবং সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার কিন্তু বলা সত্ত্বেও কিন্তু তারা যাচ্ছেন এবং যাতে খাদ্য সংকট না হয় সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 422 মেট্রিক টন খাবার কিন্তু মজুত করে রাখা হয়েছে এবং শিশুদের জন্য কিন্তু 10 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং গোখাদ্য, বিশেষ করে এখানে গবাদি পশু এবং কৃষি নির্ভর যেহেতু এলাকা এবং গবাদি পশু রয়েছে প্রচুর, সেখানেও কিন্তু 10 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবং উপকূলের আশপাশে কিন্তু এখন জোয়ার বইছে এবং কিছু কিছু ঢেউ আমরা দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে থেমে যাচ্ছে। এই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার রূপ বারবার বদলাচ্ছে এবং যে কারণে মানুষের মধ্যে কিন্তু কিছুটা হলো আতঙ্ক বিরাজ করছে এবং মানুষ জানাচ্ছে যে আসলে যদি যখন আঘাত করবে তার আগে কিন্তু তারা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বরগুনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি এবং প্রস্তুতি সম্পর্কে। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়ে অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এইভাবেই ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আইয়ে আবার মনে করেন আধা ঘন্টা 3 ঘন্টা হরা হ্যাঁ
এই অবস্থা, টাকার কাছে সব কিছু। স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে এরা, বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় ছিল সাইনবোর্ড লাগাইছিল, পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা তুমি কেন লাগাইলে আমার জায়গায়, এটা আমাকে একটু জ্ঞান হয়েছিল, পরে হ্যাঁ পরে উঠালেছে হাতাহাতি হয়ে বুঝছেন। আগে ওই ছোট ব্রিজ ওখানে কারছিল জমিনালারা উঠাই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি। আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট পাবো, খাম সবাই হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখলে নিয়েছে টঙ্গীর প্রুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যেটা কয় এটা করে লইয়া যায়, তো লইয়া গেলে মনে করেন এ পর্যন্ত এরপরে টাকা পাতে না, দলিল আর করে না। আমি দোকানদার তো চিহ্নিত হয়ে যাও, আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এন ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষি জমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদা দিতে অস্বীকার করায় গার্মেন্টস ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দিলেও এখনও মামলা নেয়নি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও তার পরিবার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 23 মে রাত 10:30 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গার্মেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দোকান বন্ধ করে যাচ্ছিলেন বাড়ির দিকে। হঠাৎই যুবলীগ নেতা সাজিদুর রহমান শান্টু ও তার সহযোগীরা হামলা করে ব্যবসায়ী রফিকুলের ওপর। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে 30 মিনিট ধরে করা হয় বেধড়ক মারধর, ভেঙে দেওয়া হয় হাত ও পা। আমরা এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাড় ভাঙা থাকার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার উপর করা হয়েছে এমন হামলা। পুলিশ মামলা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেয়। আমি সন্ত্রাসের খুব দ্রুত বিচার চাই, নাহলে আমাকে মারি ফেল দিবি। আর আব্বুর কাছে হাত পা ভাঙি দিছে একবার, আর আমাকে চূড়ান্ত মারছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। সন্ত্রাসের টাকা চাই, না দেওয়ার কারণে তাকে মারধর করে। আর এই যুবলীগ নেতার ক্ষমতার দাপটের কাছে অসহায় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, যুবলীগ নেতা শান্টুর অত্যাচারে অতিষ্ঠ তারাও। যে ওনাকে মারছে ঠেকাতে যায়, আমাদের সহকারেও মারে। জিম্মির মতো অবস্থা, মানে বাক স্বাধীনতা নাই, এরকম ন্যায় বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। সিসি ক্যামেরার ফুটেজে ব্যবসায়ী রফিকুলের ওপর হামলার সত্যতা মিললেও ওই যুবলীগ নেতার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা একদম মিথ্যা ভাই, কারণ আমি ওনার কাছে কেন চাঁদা যাব ভাই? হাত পা ভেঙে, এটা মিথ্যা কথা। হাত পা কেন ভেঙে দেবো আমরা ভাই? এখন এটা কি ভাই, এটা কোথায় কে মারছে আমরা তো জানি না ভাই। এদিকে হামলার 3 দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে করছেন গড়িমসি। বলছেন বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। তারা রোগী নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত, তাদেরকে অবগত করানো হয়েছে। তারা চিকিৎসা কার্যক্রম শেষ করে এসে তারা এজাহার দায়ের করবে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর যুবলীগ নেতার এমন হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দ্রুত ওই যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত টিম আজ ভারত গেছে। ভারতের কলকাতায় ফ্ল্যাটে নিহত ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন ও ভারতের সিআইডি কর্তৃক আসামিদের জিজ্ঞাসাবাদ করবেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তদন্ত কর্মকর্তাদের বিদেশে যাওয়ার সরকারি অনুমোদন দিয়েছে। এদিকে গত 3 দিন ধরে বাংলাদেশে আসা কলকাতা সিআইডি পুলিশের 4 সদস্যের টিম ঢাকায় গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সংস্থার ডিবি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ভারতে ফিরে গেছেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর। রোববার দুপুর থেকে 21 ঘন্টার জন্য সব ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে বাতিল করা হয়েছে 394টি ফ্লাইট, যার মধ্যে 54টি আন্তর্জাতিক ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন 63,000-এরও বেশি যাত্রী। জরুরি প্রয়োজনে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো যাত্রী যদি টিকিটের অর্থ ফেরত চাইলে তা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ভারতের গুজরাটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 9 জনই শিশু। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে গুজরাটের রাজকোটে টিআরপি গেমিং জোনে আগুন লাগে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আগুন লাগার সময় গেমিং জোনের ভেতরে অনেক মানুষ ছিল। আগুনে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে ঘটনায় আটকা পড়েন। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগুনের লেলিহান শিখায় পুড়ছে চারপাশ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলো এখানকার মানুষ। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হঠাৎই ভারতের গুজরাটে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাজকোটের টিআরপি নামের একটি গেমিং জোনে ঘটেছে ভয়াবহ এই ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিশু। দগ্ধ আরও অনেকে। তাদের উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। এদিকে মৃতদেহগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ফলে পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হচ্ছেন তারা। আগুন এখন নিয়ন্ত্রণে আছে, তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা যতটা সম্ভব সব মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে বলেও জানান তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল আগুনের ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মিউনিসিপাল কর্পোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেন তিনি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করবে বলেও জানান তিনি। গেমিং জোনের মালিকদের এরই মধ্যে আটক করেছে পুলিশ। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে তা নিয়ে কিছু জানা যায়নি, তবে এর তদন্ত চলছে এবং অতি দ্রুত এর কারণ বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন গুজরাটের পুলিশ। এদিকে নিহতদের পরিবারের জন্য 4 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।